গল্প নিদমোহিনী লেখনীতে ঈশ্বর জান ফারিয়া পর্ব 2। দুশোভাই বিছানায় শুয়ে থেকে হুহাক করে হেসে বললেন, আসো আমার কাছে অর্নি। আজ আর পালাতে পারবে না। এত দেখি পুরাই পাগল হয়ে গেছে। এই সাইকো আমাকে সাইকো বানিয়ে দেবে। একে আমি কিভাবে ঠিক করব? অর্নির বিরহে বেচারায় এতটা মেন্টালি সিক যে আমাকে চিনতেই পারছে না। অদ্ভুত ভাবনার মাঝে উঠে এলেন উনি। আমার চুলে হাত দেওয়ার আগে আমি পেছন সরে গেলাম। উনি হঠাৎ আমার আঁচল টেনে ধরলেন। ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। এলোমেলো পা ফেলে আমাকে ধরতে আসার আগেই আমি পর্দার আড়ালে চলে গেলাম। আঁচলটা তখনও ওনার হাতে শক্ত করে ধরে রেখেছেন। বুঝতে পারছিলাম না কি করব। নিকিতা আন্টি বোধহয় ঘরের দিকেই আসছেন, তাই আমি আড়াল থেকে বেরিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি মিটমিট করে আমার দিকে তাকালেন। দাঁড়াতে পারছে না ঠিক মতো। আমি ক্ষীণকণ্ঠে বললাম, আসুন, এখানে বসুন। উনি কাঁপানো গলায় বললেন, বসলেই পালিয়ে যাবে তাই না? আমি বললাম, কোথাও যাব না আমি। ছোট ছোট চোখ করে বললেন, মিথ্যা বলছো। মিথ্যা বলে লাভ কি আমার? উনি পড়ে যেতে নিলেই আমি ধরে নিলাম। নাক মুখ কুঁচকে বললাম, ইস, কি বাজে গন্ধ। কিভাবে খান এইসব? ইয়াক। উনি বাচ্চাদের মতো হাসতে লাগলেন। আমি বিছানায় বসিয়ে দিলাম। উনি আমার হাত ছাড়লেন না। অজ্ঞাত তো আমাকেও বসতে হলো। আন্টি খাবার নিয়ে ঘরে ঢুকলেন। ওনাকে এমন উদ্ভ্রান্তের মতো দিকে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রাখলেন। আমি ইশারায় ওনাকে চুপ থাকতে বলে দুশোর ভাইকে বললাম, রাতে খাননি? খাবার খাবেন, উঠুন। খাবো না। না খেলে কীভাবে হবে? আপনি দুর্বল হয়ে পড়বেন। আন্টি বললেন, খেয়ে নে বাবা, এরকম করছিস কেন? অর্নি, তুমি খেয়েছো? আমি থতমত খেয়ে আন্টির দিকে তাকালাম। নিশার ঘুরে আমাকে এই অর্নি ভাবছেন, কিন্তু আমি যে আরুনি। পরিস্থিতি আজ কোথায় এনে দাঁড় করালো আমায়। নিজের পরিচয়টুকু বদলে ফেলতে হচ্ছে। অবশ্য আমরা দু বোন তো, একই রক্ত, একই প্রাণ। সেই প্রাণকে এই ঠুনকো নাম ধাম আর পরিচয় দিয়ে আলাদা করা যাবে না। ধূসরের চোখের দিকে তাকিয়ে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। যদিও তখন আমার খাওয়া হয়নি। উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি অন্যের হাতে খাবো। আমি চমকে উঠলাম, আমার হাতে খাবেন মানে? ততক্ষণে আঙ্কেলও এসে দাঁড়িয়েছেন ঘরে। ধূসর ভাইয়ের বাবা মায়ের অসহায় চাহনি আমার নজরে এলাম না। ছেলের এই দশায় ওনারা কতটা কষ্টে আছেন সেটা বোধহয় আমি অনুভব করতে পারবো না। অগত্যা ওদের মুখের দিকে তাকিয়ে ওনাকে খাইয়ে দিতে হলো। ওনার চোখ মুখ মুছে আসছিল। আঙ্কেল ওনাকে ওনার ঘরে পৌঁছে দিলেন অনেক কষ্টে। তবে ধূসর ভাই আমাকে সাথে করে নিয়ে এলো। কিছুতে আমাকে চোখের আড়াল হতে দিবেন না। অন্যের নামটা ওনার মুখ থেকে সরছেই না। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কেন এত সুন্দর সাজানো একটা সংসার ফেলে তুই চলে গেলি? তোর ভালোবাসা মানুষটা আজ কত কষ্ট পাচ্ছে তুই দেখতে পাচ্ছিস। আমি কি কখনো তোর মতো এত ভালোবাসতে পারবো ওনাকে? বড্ড নিষ্ঠুরতার পরিচয় দিলি তুই অন্নি। এমনটা না করলে পারতিস। আঙ্কেল ওনাকে খাটে শুয়ে দিল। উনি তন্নাদে ঘুমে বিভোর হয়ে গেলেন। আঙ্কেল আমায় ওনাকে দেখে রাখার অনুরোধ করে অশ্রুসিক্ত চোখ নিয়ে চলে গেলেন। আন্টি এসে আমার হাতে কিছুক্ষণ গল্প করলেন, দুঃখের কথা শেয়ার করলেন। তারপর আমাকে একটা শাড়ি আর ধূসর ভাইয়ের প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে আর আমাকে বিভিন্ন কথাবার্তা বলে চলে গেলেন। ওনার পরনে এখনো বিয়ের সেই পোশাক। আমাকে আজ এই ঘরেই থাকতে হবে। আজ আমার বাসর রাত, অথচ ঘরটাতে কোনো ফুলের বালাই নেই। হয়তো উনি সাজাতে দেননি। নিজে তো মদ খেয়ে টাল হয়ে ঘুমাচ্ছেন, আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি ছেলের বিরহে কেঁদে কেঁদে মরছেন। ডিমানে বসে এই কথাগুলো ভাবার সময় অন্যের উপর আমার প্রচণ্ড রাগ হলো। খুব স্বার্থপর মনে হলো ওকে। আমাকে এরকম বিপাকে ফেলার জন্য শুধুই ও দায়ী। কিছুক্ষণ কাঁদলাম বসে বসে। তারপর নিজেকে সামলে ওনার কাছে গেলাম। পোশাক পাল্টে দিতে হবে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শেরওয়ানির বোতামে হাত দিতেই নড়ে চড়ে উঠলেন উনি। আমি দূরে সরে গেলাম। আবারও ঘুমে মগ্ন হয়ে গেলে আমি শেরওয়ানি খোলার চেষ্টা করলাম, কিন্তু তার আগে উনি জেগে উঠলেন। আমি ভয় আছি, সেন্স এখনো ফেরেনি বেচারা। যদি একবার বুঝতে পারে আমি তার অন্যি নয়, তাহলে নির্ঘাত তুল কালাম বাদ দিয়ে ছাড়বেন। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আচমকা উঠে বসলেন।
হুট করে বমি করে দিলেন আমার শাড়িতে। ঘটনার আকস্মিকতায় তাই আমি হতভম্ব হয়ে বসে রইলাম। ওনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আমি পারি না তখন ঘর থেকে পালাতে। আমার অ্যাসিডিটি আছে প্রচণ্ড রকম। গা ঘিনঘিন করে উঠল। এক প্রকার কেঁদেই ফেলে আমি। তবু মানবিকতার খাতিরে মানবিকতার খাতিরে ওনাকে সাহায্য করলাম। ওয়াশরুম থেকে পানি আনলাম। শিরানি খুলে দিয়ে পুরো গা মুছে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে আর আমি চোখ বন্ধ করে আছি। হর্নি বোন রে, আমাকে কোথায় ফেলে গেলি তুই? পোশাক পাল্টে ওনাকে বিছানায় শুয়ে দিলাম। আবারও গভীর ঘুমে ডুব মারলেন। আমি একরাশ বিরক্তি নিয়ে সব পরিষ্কার করে শাওয়ার নিতে গেলাম। দীর্ঘক্ষণ যাবৎ শাওয়ার নিতে নিতে এই ঘরে থাকা মানুষটার আর্তনাদ শুনতে পাচ্ছিলাম আমি। ঘুমের ঘরে এসে অর্ণিকে খুঁজছেন, ডাকছেন, শেকল পরিয়ে রেখে দেবে এই সেই বলেই যাচ্ছেন। বেরিয়ে এসে দেখলাম পানি খেতে চাইছে। আমি এগিয়ে দিলাম পানি। সকালবেলা ঘুম ভাঙলো মেঘের গর্জনে। কাউচ থেকে উঠে চারদিকে চোখ বুলিয়ে পাল্টে যাওয়া পরিবেশটা মনোযোগ দিয়ে দেখলাম। বেশ বড় একটা ঘর। আভিজাত্যের ছাপ সব কিছুতে। অর্ণি নিজ হাতে সব কিছু সাজিয়েছে। ধূসর ভাই বিছানায় এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে। আমি দ্রুত ঘর থেকে ওয়াশরুমে ঢুকে গেলাম। উনি যদি একবার আমাকে ঘরে দেখতে পায় তাহলে না জানি কি করে। দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে নিকিতা আন্টি ব্রেকফাস্ট তৈরি করছেন। আমাকে দেখে অল্প হাসলেন। ঘুম কেমন হয়েছে মা? জি ভালো। ধূসর কোনো সমস্যা করেছে রাতে? বমি করেছে একবার। উনি উদ্বিগ্ন গলায় বললেন। সে কি? ঘাবড়াবেন না আন্টি। ঘাবড়াবেন না আন্টি, অতিরিক্ত নেশাদ্রব্য গ্রহণের ফলে এমন হয়েছে। উঠেছে ঘুম থেকে 10টার আগে মনে হয় না ঘুম ভাঙবে। ওনাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলাম, কিছু ভাবছেন? তোমাকে দেখে রাগারাগি করলে তুমি কিছু মনে করো না মা? না না, আমি কি মনে করব? কি করছেন? নাস্তা বানাই। আমাকে দিন, আমি করছি। করবে? জি, বাসায় তো আমি করতাম। উনি হেসে বললেন, ঠিক আছে। রুটি বানাতে পারো? খুব ভালো করেই। তাহলে রুটিগুলো বেলে দাও, আমি সেঁকে নেব। সকালে নাস্তা আমরা দুজন মিলে তৈরি করলাম। আঙ্কেলকে চা দিয়ে এলাম। এ বাড়িতে কোনো কাজের মানুষ নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। বাসায় ফোন দিয়ে সবার সাথে কথাবার্তা বললাম। তারপর ধূসর ভাইকে ছাড়াই ডাইনিংয়ে বসে পড়লাম ওনার বাবা মায়ের সাথে। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে আসতে সিঁড়ি দিয়ে ওনাকে নামতে দেখে আমি চুপসে গেলাম। উনি আমাকে দেখেই রেগে গেলেন। বড় বড় পা ফেলে আমার কাছে এসে গ্লাসের পানিটা আমার মুখে ছুঁড়ে দিলেন। শ্বাসরোধ হয়ে এলো আমার। আন্টি অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। আঙ্কেল রেগে গেলেন প্রচণ্ড। চিৎকার করে বললেন, এটা কি করলে তুমি? ধূসর ভাই রেগে বললেন, অন্যের জায়গায় নিতে এলে এমনই হবে। ও কারো জায়গা নিতে আসেনি। আমাদের কথায় তোমাকে সে বিয়ে করছে। তাই যা বলার আমাদের বলো। ধূসর ভাই তার ছেলে সুরে বললেন, মানব মানব দরদি শাস্তি এসেছে। শোনো আমার অন্যের, আমি কাউকে দেব না। মানব দরদি বলে তোমার মতো সাইকোকে সে বিয়ে করেছে। অন্য কোনো মেয়েই তোমাকে বিয়ে করতো না, বুঝলে? ধূসর ভাই আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে না আমাকে ভস্ম করে দেবে। উনি পাগলের মতোই চিৎকার করে বললেন, আমাকে দয়া করেছে এটাই বোঝাতে যাচ্ছ? আঙ্কেল ছেলের বেয়াদবিতে রেগে আগুন। তিনি বললেন, হ্যাঁ, দয়াই করেছে। এই কথা শুনে ধূসর ভাই জ্বলে উঠলেন। আমাকে খাওয়া থেকে টেনে নিয়ে গেলেন ওনার ঘরে। বাবা মায়ের শত অনুরোধ অপেক্ষায় দরজা বন্ধ করে আমার দিকে তেড়ে এসে বললেন, আমাকে দয়া করেছো? আমাকে? তোমার এত সাহস? আমি সাহস নিয়ে বললাম, আপনি অসুস্থ একজন মানুষ, তাই। বলার আগে এক থাপ্পড় আমার গালে লাল করে দিলেন। হিংস্র গলায় বললেন, বেশি সাহস দেখিয়েছো, এর পরিণাম মোটেও ভালো হবে না। আমি কাঁদতে কাঁদতে বললাম, হর্নি আমার বোন ছিল। ও তোমাদের কেউ ছিল না। এত সহজে ওর জায়গা নিতে চলে আসতে পারতে না। এই ব্লাডি গার্ল, অলওয়েজ ভালো মেয়ে সেজে থাকার অভিনয় করে গিয়েছো। এবার তোমার মুখোশ পুরোপুরি বেরিয়ে এলো। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তোমার এই কাজের জন্য কখনোই ক্ষমা করব না আমি। আর না শান্তি দেব, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন,
যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।